আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন। বুধবার উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার ঢাকায় অবতরণের কথা রয়েছে। তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ইসি। সব ঠিক থাকলে আজ অনুষ্ঠেয় কমিশনের 10তম সভায় তফসিল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত হয়নি আগামী বছরের গ্যাস সরবরাহ প্ল্যান। আগামী বছর শিল্প কারখানা, বিদ্যুৎ, সার ও বাসাবাড়িতে কী পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারবে তা এখনও ঠিক করতে পারেনি পেট্রোবাংলা। সত্য প্রকাশ করায় গুম করা হয় গুরুত্বপূর্ণ সাক্ষীদের। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের চাওয়া মতো পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা ও সত্য আড়াল করে বানোয়াট গল্প তৈরি করা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন। বুধবার উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার ঢাকায় অবতরণের কথা রয়েছে। মেডিকেল বোর্ডের অনুমতি মিললে পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের তরফে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারসন এখনও বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি, সেজন্যই তার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে খালেদা জিয়া 9-10 ডিসেম্বরের দিকে সেই সক্ষমতা অর্জন করতে পারেন বলে এদিন যুগান্তরকে আভাস দেন এক চিকিৎসক। 2 সপ্তাহ ধরে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবি চকের একজন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে। জার্মানি এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনটি করেছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে VVIP মুভমেন্ট ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শিডিউল অনুমোদন দিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্লিয়ারেন্স দিয়েছে ফ্লাইট অবতরণের। বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন SM রাগিব সামাদ শনিবার রাতে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে নিতে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে, পরদিন ঢাকা ত্যাগ করবে। VVIP মুভমেন্ট হিসাবে এই ফ্লাইটের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতের পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইট চলাকালে নিরাপত্তা, হেলথ চেক ও অন্যান্য অপারেশনাল বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। এদিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়ার শয্যা পাশে থেকে স্বাস্থ্যসেবাসহ সার্বিক তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতি মুহূর্তে মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। এর আগে শনিবার বিকালে এভার কেয়ার হাসপাতালের বাইরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার বিদেশ যাওয়া বিলম্বিত হওয়ার কারণ উল্লেখ করে তখন তিনি বলেছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি যেমন ছিল, একইভাবে মেডিকেল বোর্ডও সভা করে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে তার ফ্লাই করা সঠিক হবে না, সেজন্যই তার বিদেশ যাওয়া বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে শারীরিক অবস্থাই বলে দেবে তাকে কখন বিদেশে নিয়ে যাওয়া যাবে। জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও তার চিকিৎসাগত দিক থেকে নিরাপত্তা এবং সুরক্ষা প্রাধান্য পাচ্ছে। মেডিকেল বোর্ড সহ যুক্তরাজ্য ও চীন থেকে আসা চিকিৎসকরাও তার খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক আরও বলেন, দেশের সব মানুষ তার সুস্থতা চান। যেহেতু তার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিচ্ছেন। দলও এই বিষয়টিতেই অগ্রাধিকার দিচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বিষয়টি ব্যবস্থাপনা করছেন। অধ্যাপক
অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন তাকে সেফলি ট্রান্সফার করা যাবে বলে যথোপযুক্ত মনে করবে তখনই বিদেশে নেওয়া হবে। কারণ হিসাবে তিনি বলেন, 12 থেকে 14 ঘণ্টা যখন বিমানে ফ্লাই করবেন তখন শারীরিক যে পরিবর্তন হয় সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রাখবেন, দয়া করে ভ্রান্ত হবেন না, কেউ ভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকার এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করছে। এই সহযোগিতা অব্যাহত আছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, খালেদা জিয়া এর আগেও আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন এমনটাই আশা করছি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দয়া করে যেটা ফ্যাক্ট সেটার বাইরে গুজব ছড়িয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। এছাড়া এভারকেয়ার হাসপাতালে ভর্তিকৃত রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের কাছে কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন জাহিদ হোসেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সশরীরে ঢাকায় এসে সার্বিকভাবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় কাজ করে যাচ্ছেন বলে জানান অধ্যাপক জাহিদ। এর আগে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গেই তিনিই যোগাযোগ করছেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক ডার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। এদিকে খালেদা জিয়া শয্যাপাশে থেকে সার্বিক তদারকি করছেন ডাক্তার জোবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতাল ও ধানমন্দির পৈতৃক বাসায় সময় কাটছে তার। এর আগে শুক্রবার লন্ডন থেকে ঢাকায় আসেন ডাক্তার জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যান। ওই দিন বিকালে ধানমন্ডিতে বাবার বাসায় যান, সেখানে মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ফের রাতে হাসপাতালে যান। শনিবারও তিনি খালেদা জিয়া শয্যা পাশে ছিলেন। অন্যদিকে শনিবারও দেশের বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এছাড়া দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়। 23 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 27 নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ইসি। সব ঠিক থাকলে আজ অনুষ্ঠেয় কমিশনের 10তম সভায় তফসিল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ওই সভায় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে এ পর্যন্ত নেওয়া কার্যক্রম এবং তফসিল ঘোষণার পরে করণীয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি সহ 9টি এজেন্ডা রয়েছে। এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ শুক্রবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, তফসিল ঘোষণার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো আমরা নিয়েছি। নির্বাচন আয়োজনে আইনগত কোনো সমস্যাও নেই। সামনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তবে কবে তফসিল ঘোষণা করা হবে সেই তারিখ জানাতে পারেননি তিনি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজ কমিশনের 10তম সভা অনুষ্ঠিত হবে। এতে 4 নির্বাচন কমিশনার ও ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। সভার এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও পরবর্তী কার্যক্রমসমূহ, গণভোট আয়োজন সহ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়াদি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত। রেওয়াজ ও নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কমিশন সভায় চূড়ান্ত হয়ে থাকে।
ইসির একাধিক সূত্র জানিয়েছে বড় কোনো অঘটন না হলে আজই তফসিল চূড়ান্ত হতে পারে। 10ই ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে। সূত্র আরও জানিয়েছে শনিবার ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনে কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নেওয়া প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখা হয়। তফসিল ঘোষণার পর কী কী কাজ বাকি রয়েছে তা নিয়েও আলোচনা হয়। মূলত কমিশন সভার আগে প্রস্তুতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ যুগান্তরকে বলেন, আমরা দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিচ্ছি। ওই কাজগুলো আবারও পর্যালোচনা করেছি যেন কোথাও কোনো ঘাটতি না থাকে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার কারণে কিছু কিছু নতুন পদক্ষেপ নিতে হচ্ছে, সেগুলো নিয়েও পর্যালোচনা করেছি। এদিকে ইসির কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বৃহস্পতিবার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনীর গেজেট প্রকাশ হবার কথা রয়েছে। এর ফলে নির্বাচন আয়োজনে আইনি সংস্কারের আর কাজ অবশিষ্ট নেই। সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে রিট রয়েছে। তবে ওইসব রিট থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আইনি জটিলতা নেই বলে মনে করছেন ইসির কর্মকর্তারা। ভোট দিতে 2 লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গতকাল রাত 8টা পর্যন্ত 2,02,070 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরবে। ওই দেশ থেকে 41,512 জন নিবন্ধন করেছেন। পরের স্থানে থাকা যুক্তরাষ্ট্রে 19,280 জন, সিঙ্গাপুরে 11,568 জন এবং মালয়েশিয়ায় 11,306 জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। চূড়ান্ত হয়নি আগামী বছরের গ্যাস সরবরাহ প্ল্যান। আগামী বছর শিল্প কারখানা, বিদ্যুৎ, সার ও বাসাবাড়িতে কী পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারবে তা এখনও ঠিক করতে পারেনি পেট্রোবাংলা। এই নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি কাজ করল। গ্যাস সরবরাহের হিসাব মেলাতে পারছে না সংশ্লিষ্টরা। বলছেন, এখনই গ্যাসের মারাত্মক সংকট চলছে। 2026 সালে উৎপাদন কমতে পারে দৈনিক কমপক্ষে 1.5 কোটি ঘনফুট। বিশেষ করে মার্কিন তেল কোম্পানি শেভরনের সবকটি ফিল্ডে দৈনিক উৎপাদন কমছে 5 লাখ ঘনফুট। অন্যদিকে সরকারি ক্ষেত্রেও গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আগামী বছর শিল্প কারখানার জন্য সংকট অপেক্ষা করছে বলে মনে করছেন শিল্প মালিক ও ব্যবসায়ীরা। দেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক 400 কোটি ঘনফুটেরও বেশি, কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে 270 কোটি ঘনফুট। কখনো কখনো এই সরবরাহ আরও কমে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী 5 ডিসেম্বর দেশে গ্যাস সরবরাহ করা হয়েছে 267 কোটি 20 লাখ ঘনফুট। এর মধ্যে এলএনজি 69 কোটি 20 লাখ ঘনফুট। এই সরবরাহই 2026 সালে আরও কমে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া 2026 সালে কী পরিমাণ গ্যাস বা এলএনজি আমদানি করা হবে তার সব নিশ্চয়তাপত্র এখনও সরবরাহকারী বিদেশি কোম্পানির কাছে দেওয়া হয়নি। পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান 3 ডিসেম্বর যুগান্তরকে বলেছিলেন, 2026 সালে কী পরিমাণ গ্যাস সরবরাহ দিতে পারব আশা করা যায় 8 থেকে 9 দিনের মধ্যে তা চূড়ান্ত করা যাবে, কারণ তখন দেশের বিভিন্ন কূপে সংস্কার কাজ শেষ হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল শনিবার যুগান্তরকে বলেন, গ্যাস সংকটের বিষয়টি ব্যবসায়ী কমিউনিটির জন্য গভীর চিন্তার। দেশে প্রতিনিয়ত গ্যাসের উপাদান এবং সরবরাহ কমছে, বিপরীতে তেমন কোনো বড় উদ্যোগ নেওয়া হচ্ছে না। গত সপ্তাহেও বিটিএমের পক্ষ থেকে পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানানো হয়েছে। তার মতে, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত পোশাক খাতেও বড় ক্রয় আদেশ আসছে না। কূপ খননেও বিদেশি কোনো কোম্পানি আসছে না। শিল্প কিভাবে বাঁচবে এর কোনো চিন্তা নেই তিতাসেরও। জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, আগামী নির্বাচিত সরকার সবচেয়ে বেশি বিপাকে পড়বে গ্যাস খাত নিয়ে, কারণ নতুন সংযোগের চাপের মধ্যে কমতে থাকবে গ্যাসের উৎপাদন। পেট্রোবাংলার হিসাবে 2026 সালের জুলাই পর্যন্ত গ্যাস সরবরাহ মোটামুটি ভালো থাকলেও শেষের দিকে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে শেভরনের বিবিয়ানা ক্ষেত্রসহ অন্য 5টি ক্ষেত্রে গ্যাসের উৎপাদন কমার আশঙ্কা। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, গ্যাসের সরবরাহ বাড়াতে সারা দেশে 50টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সব খুব সফলভাবে খনন সম্পন্ন করতে পারলে 2026 সালের মধ্যে গ্যাস আসার কথা 64 কোটি 80 লাখ ঘনফুট। তবে এখনও বেশিরভাগ কূপ খননের কাজ শুরু হয়নি। এর মধ্যে শুধু রশিদপুর 3 নম্বর কূপ থেকে 80 লাখ ঘনফুট এবং হবিগঞ্জ 5 নম্বর কূপ থেকে 1 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। সামনে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, তবে তা এখন বলা যাবে না, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। 2026 সালে গ্যাসের সরবরাহ এবং কোন খাতে কত বরাদ্দ দেওয়া হবে তা নিয়ে গত মাসে পেট্রোবাংলার পরিচালক অপারেশনস রফিকুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কমিটির প্রধান রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, 2026 সালে গ্যাসের উৎপাদন আরও কমবে। সরবরাহ ঠিক রাখা কঠিন, তাই কোন খাতে কত দেওয়া হবে এর হিসাব করাও কঠিন। তিনি জানান, এই সপ্তাহের মধ্যে 2026 সালে গ্যাসের সরবরাহ দেওয়ার পরিকল্পনা রিপোর্ট জমা দেওয়া হবে। সবকিছু বিবেচনা করে বিদ্যুতে গ্যাসের সরবরাহ আগামী বছর কমাতে হবে, কিন্তু শিল্পে গ্যাসের সরবরাহ কমানো হবে না। পেট্রোবাংলা চেয়ারম্যানও একই মন্তব্য করেন। তিনি বলেন, শিল্প ঠিক রেখে অন্য জায়গায় কমানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 21টি, এর মধ্যে একেবারে বন্ধ রূপগঞ্জের ক্ষেত্রটি। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগামী বছর বাংলাদেশ গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক গড়ে গ্যাস পাওয়া যাবে 52 কোটি 50 লাখ ঘনফুট। সিলেট গ্যাস ক্ষেত্র থেকে 16 কোটি 50 লাখ ঘনফুট, বাপেক্সের ক্ষেত্র থেকে 12 কোটি 90 লাখ ঘনফুট, শেভরানের ক্ষেত্র থেকে 90 কোটি 3 লাখ ঘনফুট, তাল্লুর ক্ষেত্র থেকে 3 কোটি ঘনফুট এবং আমদানি হবে 95 কোটি 30 লাখ ঘনফুট গ্যাস। আতঙ্কের বিষয় হচ্ছে 2026 সালের জানুয়ারিতে শেভরানের ক্ষেত্র থেকে দৈনিক 97 কোটি 80 লাখ ঘনফুট পাওয়া গেলেও ডিসেম্বরে গিয়ে এটি ঠেকবে 82 কোটি 9 লাখে। তবে মেরামত প্রকল্পের আওতায় সরকারি ক্ষেত্র গ্যাস পাওয়া যেতে পারে। সরকারি 3টি কোম্পানি 2026 সালের জানুয়ারিতে 75 কোটি 30 লাখ ঘনফুট সরবরাহ দিলেও ডিসেম্বরে গিয়ে দাঁড়াবে দৈনিক 88 কোটি 20 লাখ ঘনফুট। সব মিলিয়ে 2026 সালের জানুয়ারিতে 268 কোটি 30 লাখ ঘনফুট দৈনিক সরবরাহ দিলেও ডিসেম্বরে গিয়ে কমে দাঁড়াবে 257 কোটি 9 লাখ। সরবরাহের ক্ষেত্রে দেখা যায়, আগামী বছর এপ্রিল এবং মে মাসে অর্থাৎ গরম মৌসুমে গ্রিড থেকে বিদ্যুৎ খাতে দৈনিক 100 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হলেও অক্টোবরে এ খাতে গ্যাস সরবরাহ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছর মার্চ থেকে পরবর্তী 3 মাস কয়েকটি সার কারখানা বন্ধ হতে পারে। তখন গ্যাস সরবরাহ দেওয়া হবে 25-এর পরিবর্তে দৈনিক 16 থেকে 17 কোটি ঘনফুট। তবে শিল্পে সারা বছর 57 কোটি 70 লাখ এবং ক্যাপটিভে দৈনিক 100 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক 90 কোটি ঘনফুটের বেশি আমদানি করা গ্যাস সরবরাহ করে পেট্রোবাংলা। এর জন্য বছরে ব্যয় হয় 58,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার 115টি কার্গো এলএনজি আমদানি করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সরকার টু সরকার আওতায় 5টি দেশ থেকে 98টি কার্গো আসতে পারে। বাকি 17টি কার্গো কেনা হবে স্পট মার্কেট থেকে। তবে G2G এর আওতায় 98টি কার্গো নিশ্চয়তা পথের বেশিরভাগই এখনও সরবরাহকারী বিদেশি কোম্পানির কাছে দেওয়া হয়নি। পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান 3 ডিসেম্বর যুগান্তরকে বলেছিলেন, 2026 সালে কী পরিমাণ গ্যাস সরবরাহ দিতে পারব আশা করা যায় 8 থেকে 9 দিনের মধ্যে তা চূড়ান্ত করা যাবে, কারণ তখন দেশের বিভিন্ন কূপের সংস্কার কাজ শেষ হবে। সত্য প্রকাশ করায় গুম করা হয় গুরুত্বপূর্ণ সাক্ষীদের। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের চাওয়া মতো পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা ও সত্য আড়াল করে বানোয়াট গল্প তৈরি করা হয়। সত্য প্রকাশ করতে গিয়ে অসংখ্য বিডিআর সদস্য ও গুরুত্বপূর্ণ সাক্ষী গুমের শিকার হন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের উপরও নির্যাতন চালানো হয়। সিপাহী সেলিমকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে। হাবিলদার মহিউদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অনেকের লাশ পাওয়া যায় দেশের বিভিন্ন স্থানে। জবানবন্দি থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতেও চালানো হয় সাক্ষীদের উপর নিষ্ঠুর নির্যাতন। 64 জন বিডিআর সদস্য এখনও নিখোঁজ। তারা বেঁচে আছেন কিনা কেউ বলতে পারছেন না। ঘটনার 10 দিনের মাথায় 9 মার্চ থেকে 23 জুলাই পর্যন্ত 34 জন বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। তাদের কারও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। এই 34 জনের মধ্যে 10 জনের মৃত্যুর স্থান এবং 10 জনের মৃত্যুর কারণ নথিপত্র উল্লেখ নেই। ঘটনার পর বিডিআর মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমানকে রাজসাক্ষী হওয়ার জন্য প্রবল চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয়। নিপীড়নের মুখে তিনি আতঙ্কিত ও অসুস্থ হয়ে এক পর্যায়ে মৃত্যুকূলে ঢলে পড়েন।
বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিবেদনে বলা হয়, স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত দল কারাগারে আটক বিডিআর সদস্য বা আসামি সাক্ষাৎকার নেওয়ার সময় তাদের শরীরে নির্যাতনের চিহ্ন প্রত্যক্ষ করেছে। আসামিরা কমিশনকে জানিয়েছে তাদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক সাক্ষ্য আদায় করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে যে কয়টি তদন্ত কমিটি ও প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেগুলোর কড়া সমালোচনা করা হয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। এতে গুরুত্বপূর্ণ বাহিনীর পাশাপাশি পুলিশের 5 সিনিয়র কর্মকর্তাকেও দোষী সাব্যস্ত করা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগ সরকারের পুলিশে তদন্তের পাশাপাশি সাবেক সচিব আনিসুজ্জামানের নেতৃত্বাধীন জাতীয় তদন্ত কমিটি এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সেনা তদন্ত কমিটিও পৃথক প্রতিবেদন দেয়। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্বর এই হত্যাকাণ্ডের তদন্তে মেজর জেনারেল অবসর আলম ফজলুর রহমানের নেতৃত্বে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 30 নভেম্বর ওই কমিটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়, ঘটনা তদন্তে আনিসুজ্জামানের নেতৃত্বে যে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়, ওই কমিটি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে। কমিটির সদস্যরা নেপথ্য কুশলবদের চিহ্নিত করার কোনো উদ্যোগ নেননি। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অপ্রাসঙ্গিকভাবে তারা তদন্তকালে টেনে এনে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। আনিসুজ্জামানের কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দিয়েছে সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই। প্রতিবেদনে যাদের সাক্ষ্য আছে তাদের অন্তত 2 জন, সাবেক কেম্পে গোলাম রেজা এবং সাবেক সেনাপ্রধান মইনীয় আহমেদ, স্বাধীন তদন্ত কমিশনকে জানিয়েছেন তারা ওই কমিটিকে কোনো সাক্ষ্য দেননি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রতিবেদনে স্বাক্ষর করতে গিয়ে লেখেন, একটি সুশৃঙ্খল বাহিনীর এহেন বিদ্রোহে সম্পৃক্ততা ও দায়বদ্ধতা জাতীয় স্বার্থে নিরপেক্ষতা গুরুত্বের সঙ্গে বিবেচনা না করা মোটেই বিধেয় নয়। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে সেনাবাহিনী কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদনের বিষয়ে আরও বলা হয়, তারা বিদ্রোহের কারণ অনুসন্ধানে ঘটনার গভীরে প্রবেশ না করে গতানুগতিকতার আশ্রয় নেওয়া হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। বেসামরিক ও আওয়ামী লীগ ব্যক্তিরা বিষয়টিকে নিজেদের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকতে পারে। স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরা বালি, তার ছেলে লেদার লিটন, অবসরপ্রাপ্ত সুবেদার কাঞ্চনের সন্তান জাকের বিদ্রোহের ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগ আমলে সেনাবাহিনী কর্তৃক গঠিত কমিটির সুপারিশে বিষয়টি নিয়ে আরও উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হলেও ওই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সেনা তদন্তের বরাত দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহে অংশগ্রহণ করলেও 44 রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা তাদের সব অফিসারকে রক্ষা করেছে। অপরদিকে 36 ব্যাটালিয়নের সদস্যরা তাদের অধিনায়ক, উপ অধিনায়ক সহ অফিসারদের হত্যা করেছেন। বিষয়টিকে প্রতিবেদনে রহস্যজনক উল্লেখ করা হলেও পরবর্তী সময় এ বিষয়ে কোনো তদন্ত হয়নি। মতামতে স্বাধীন তদন্ত কমিশন জানায়, সেই সময় গঠিত সেনা তদন্ত কমিটি তথ্য উদ্ঘাটনে যথেষ্ট যত্নবান ও উদ্যোগী ছিল। তবে মতামত প্রদানের ক্ষেত্রে কিছুটা ধরি মাছ না ছুঁই পানি প্রক্রিয়া শরণাপন্ন হয়েছেন পুলিশ কর্মকর্তাদের কারকি দেয়। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি 2009 সালের 25 ফেব্রুয়ারি রাতে সমর্পিত অস্ত্র যথাযথ হেফাজতে না নিয়ে প্রহসনমূলক অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি পুলিশের দায়িত্ব পালন নিশ্চিত করেননি। 25 ফেব্রুয়ারি রাতে পিলখানার জিম্মি অবস্থা থেকে সব পরিবারকে উদ্ধার করার দায়িত্ব ছিল তার, কিন্তু তিনি সেখান থেকে নিজ কন্যা ও গুটি কয়েক পরিবারকে উদ্ধার করে দায়িত্বহীনতার পরিচয় দেন। সত্য গোপন করে তিনি হত্যাকারীদের সাধারণ ক্ষমার ক্ষেত্র তৈরি করেন। এছাড়া পলায়নকালে অপরাধীদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করেননি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ডিএমপি সাবেক কমিশনার নাইম আহমেদ ক্রাইম সিন কার্যকরভাবে নিয়ন্ত্রণ না করার পাশাপাশি অপরাধীদের পলায়ন প্রতিরোধ করেননি। তৎকালীন অতিরিক্ত আইজিপি এসবির বর্তমান আইজিপি বাহারুল আলমের বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি কমিশনের তদন্তে অনুমান ভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ঘটনায় পলিটিক্যাল উদ্দেশ্যে বিরোধীদের ফাঁসিয়েছেন। মিছিলকারীদের শনাক্ত না করে তৎকালীন বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপিয়েছেন। এসবির তৎকালীন মাঠ পর্যায়ে টিমের পরিচয় না জানিয়ে এবং কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য প্রদান না করে কমিশনকে অসহযোগিতা করেছেন। সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিষয়ে বলা হয়েছে, 5 সেনা অফিসারকে ফাঁসাতে তিনি মিথ্যা তথ্য সরবরাহ করেছেন, পাশাপাশি তদন্ত কাজে অসহযোগিতা করেছেন। পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকুন্দ তার তদন্ত দলের বিরুদ্ধে 7টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মামলা না করা, এক্ষেত্রে সাক্ষী তথ্য সত্ত্বে অভিযোগপত্র দাখিল না করা, আবার সাক্ষী পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ব্যক্তিদের নাম অভিযোগপত্রে যুক্ত না করা, মোবাইল ফোন সিডিআর সংগ্রহ করে প্রযুক্তিগত সাক্ষ্য প্রমাণ অভিযোগপত্র উপস্থাপন না করা, সেনা অফিসারদের খুনি আলামত ধ্বংস করে আসামি পলায়নে সহায়তা দানকারী বিষয়ে তদন্ত না করা। এছাড়া কাহার আকুন্দের দল জিজ্ঞাসাবাদ করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিরোধী দলীয় নিরীহ নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে সাজার ব্যবস্থা করা এবং স্বাধীন তদন্ত কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য না দিয়ে অসহযোগিতা করেছেন তিনিও তার তদন্ত দল। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন, এ বিষয়ে আমি কিছু বলবো না। প্রতিবেদনে নিজের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি বলেন, আমি তো জননেতা না, এর প্রতিবাদ জানাবো। আমি তখন সরকারি দায়িত্ব পালন করেছি মাত্র। সরকার যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তাহলে সরকারের কাছে আমার বক্তব্য উপস্থাপন করব। প্রসঙ্গত, ঢাকার পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বা বিবি বর্তমান বিজেপি সদর দপ্তরে বর্বর হত্যাকাণ্ড ঘটেছিল। ওই ঘটনায় 57 সেনা অফিসার সহ 74 জন নিহত হন।